আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্য। আমি আবারও চলে এসেছি কিছু বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই নিবেদন। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে এরকম গল্প আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো মতোই আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি অভিষেক সেনগুপ্তের অয়েল পেন্টিং, এবং গল্পের সূত্রধার আমি গোপী। তো শুরু করছি আজকের গল্প অয়েল পেন্টিং। চৌরঙ্গীর মোড়ে যখন পৌঁছালো অরণ্য, বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে। আকাশ দেখে অবশ্য বোঝার উপায় নেই, ঘন কালো রাশি রাশি মেঘ দিনের শেষে আলোর সবটুকু চেটে পুটে খেয়ে এখন স্টিজি টাইম অফ। এক রাউন্ড হয়ে গেছে, আবার হয়তো শুরু হবে বৃষ্টি, নতুন তাণ্ডব। শিরশিরে ঠান্ডা বাতাস বইছে। চৌরঙ্গীর মোড়ে ইতি উতি জল ডোবা, রাস্তা আর ফুটপাত আলাদা করে বোঝা যাচ্ছে না। ফুটপাত ঘেঁষে পা বাড়ালো সাবধানে অরণ্য। আজ অফিস থেকে একটু আগেই বেরিয়েছে সে। লিটল রাসেল স্ট্রিটে তার অফিস। সেখান থেকে হেঁটে চৌরঙ্গি যেতে মিনিট 15-র বেশি লাগে না। অরণ্যের লেগে গেল প্রায় ঘন্টাখানেক। কলকাতায় বর্ষা ঢুকে গেছে। বিনা নোটিশে যখন তখন ঢেলে দিয়ে যাচ্ছে কয়েক পশলা। বেরোনোর মুখে অরণ্যের অফিসের সিনিয়র অ্যাকাউন্টেন্ট সন্তোষদা হাসতে হাসতে বলছিলেন, আরে এসব লোকাল বৃষ্টি, রাসেল স্ট্রিটে ঝাঁপিয়ে পড়ছে, থিয়েটারে রোড দেখবে খটখটে শুকনো। অফিস থেকে বেরিয়ে চৌরঙ্গির দিকে হাঁটা লাগাতেই অরণ্য দেখল কালো পর্দায় ঢেকে গেছে আকাশ। কয়েক মুহূর্তের মধ্যে যেভাবে হুড়মুড়িয়ে নামল বৃষ্টি, তাকে সন্তোষদার লোকাল বলে তো মনে হয়নি। ন্যাশনাল বা ইন্টারন্যাশনালও হতে পারে। একটা চায়ের দোকানে এক কোণে কোনো রকমে গুটিসুটি মেরে বসে থাকতে থাকতে অরণ্যের মনে হয়েছিল সঙ্গে ছাতা থাকলেও এই বৃষ্টি আটকাতো না। বৃষ্টি সামলে চৌরঙ্গি মোড়ে এসে লো সাইন দেখে কিউরিও শপটা চিনতে পারল অরণ্য। হ্যাঁ, এই দোকানটার কথাই বলেছিল সে। উইন্ডো ঠেলে দোকানের ভেতরে ঢুকলো সে। ক্যাশ কাউন্টারে এক মাঝবয়সী অবাঙালি ভদ্রলোক। তাকে দেখে মিষ্টি হেসে বললেন, हाँ आइए सर, बोलिए क्या दिखाओ आपको। অয়েল পেন্টিং মিলেগা? जी हाँ सर, क्यों नहीं। বলেই ভদ্রলোক হাঁক দিলেন, শামসুদ্দিন ভাই। দোকানটা বেশ বড়, প্রচুর কালেকশন, পুরনো জিনিসের সম্ভার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল অরণ্যের। বাবরের আমলের গড়গড়া, আকবরের সময়কার তরোয়াল, হরিণের শিং তৈরি নানান রকম জিনিস, বাদশাহী আংটি, ভেসলেট, হাতির দাঁতের ফ্লাওয়ার বাস, বেলজিয়াম গ্লাসের মিনে করা আয়না, হরেক রকমের মুখোশ, ভেলভেটের নকশাদার গয়নার বাক্স, 150-200 বছরের সমস্ত পুরনো জিনিস মন দিয়ে দেখছিল অরণ্য। এমন সময় 70 ঊর্ধ্ব এক প্রবীণ তাকে ডাকলেন, ইধার আইয়ে সাব। স্টোর রুমের সামনে কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াতে চমমবাহার, কিমাম আর এলাচের গন্ধ ভেসে এলো অরণ্যের নাকে। ইনিই তাহলে শামসুদ্দিন। দুধ সাদা পাঠানি কুর্তা পরেছেন বৃদ্ধ, চোখে যত্ন করে পরা সুরমা তাকে আরও রহস্যময় করে তুলেছে। ডান গালে মটরের দানার মতন একটা জরু, ছুচলো দাড়ি, গা থেকে ভেসে আসছে মৃদু অথচ আচ্ছন্ন করা আতরের গন্ধ।
শামসুদ্দিন আয়েশ করে পান চিবোতে চিবোতে বললেন, हाइट कैसा होगे साहब? कोठाয় রাখবেন? ड्राइंग रूम के लिए या बेडरूम? অরণ্য বুঝল এরা খদ্দেরের মনের মতন জিনিস দেওয়ারই চেষ্টা করে। ধরুন 5 ফুটের মতন হাইট ড্রয়িং রুমে রাখবো, তবে সিনারি গোছের কিছু চাই না, একটু একটু অন্যরকম জবাব দিয়ে অরণ্য মোবাইলের ফটো গ্যালারি খুলে ড্রয়িং রুমের ছবি দেখালো শামসুদ্দিনকে। বৃদ্ধ মিষ্টি হেসে বললেন, 16/2 भवानीपुर, अग्रवाल साहब का लॉर्ड हाउस। हाँ, इसके लिए একটা খাস অয়েল পেন্টিং দেখাতে পারবো আপনাকে। ছবি দেখেই চিনে গেছেন বৃদ্ধ বাংলোটা। সতীশ বলেছিল এই কিউরিও শট থেকে আগারওয়াল সাহেবের বাংলোতে নিয়েও নিয়মিত জিনিসপত্র যেত, তাই লর্ড বাংলো খুব ভালো করেই চেনেন শামসুদ্দিনের মতন পুরনো কর্মচারীরা। স্টক রুমে ঢুকে গেলেন শামসুদ্দিন। সাদা সিল্কের কাপড়ের মোড়া প্রায় 5 ফুট লম্বা একটা পেন্টিং নিয়ে ভেতর থেকে নিয়ে এলো। পেন্টিংয়ের কভারটা খুলতে খুলতে শামসুদ্দিন বললেন, চাপ একদম খাস চিজ আছে, পছন্দ হবে আপনার। পেন্টিংটা দেখে মন ভরে গেল অরণ্যের। ছবিটা একটা ব্রিটিশ বাচ্চার, মাথা ভর্তি সোনালি চুল, দুষ্টুমি ভরা নীল চোখ, গোলাপি গাল, লালচে ঠোঁটের কোণ বেয়ে লাফিয়ে পড়ছে লাল, অদ্ভুত হাসি মাখা মুখ, মাথাটা ঈষৎ বাঁ দিকে হেলানো, গলায় ফিনফিনে সোনার চেন, নীল রঙের একটা তোয়ালে জামা পরা, হলুদ রঙের হাফ প্যান্টের ওপর। বাচ্চাটার 2 হাতে 2টো সোনালি বল, লাল রঙের কাশ্মীরি কার্পেটের ওপর বসে। ছবিটার পেছনের দিকে দেখা যাচ্ছে মেটে রঙের কাঠের বেবি কট, কিছু খেলনাও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। পেন্টিংয়ের তলায় দেখলো সোনালি রঙের লেখা 7th মার্চ 1882, তলায় आर्टिस्टेर सई ऑल्टर टॉमस। साहब 135 साल पुरानी है ये पेंटिंग, वॉल्टर टॉमस साहब ने बनाया था। उस जमाने में जाने माने पेंटर हुआ करते थे, सिर्फ 2 महीने के लिए आए थे कलकत्ता, तभी ये पेंटिंग बना गया था। তখন কিউরিও শপে ছিল বলে অরণ্য বুঝতে পারেনি আবার বৃষ্টি শুরু হয়েছে। একটু ধিমে তালে তুলোর মতো নরম বৃষ্টির ফোঁটাগুলো যেন আদর করে দিচ্ছে। ট্যাক্সি ধরে ভবানীপুরে ফিরতে ফিরতে চুকচুকে ভিজে যাওয়া শহরটাকে অন্য রকম লাগছে। কলকাতা তার কাছে নতুন। অরণ্যের পদবী সেনা হলেও আসলে সে প্রবাসী বাঙালি, জন্ম ও বড় হওয়া মুম্বাই। কলকাতায় এই প্রথম আসা। গার্মেন্টস টেকনোলজি নিয়ে আমিন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে কোর্স করার পর দেশ বিদেশের অনেকগুলো কোম্পানির অফার ছিল, কিন্তু কলকাতা বোধহয় টানছিল অরণ্যকে। আগরওয়াল গার্মেন্টসের চাকরিটা ও নিল। ইতুজা আর ডোডোকে নিয়ে 3 দিন হলো কলকাতায় এসেছে। আগরওয়াল সাহেবের ভবানীপুরের বাংলোয় আপাতত ওর ঠিকানা। বাংলোটা এক কথায় অসাধারণ। ব্যস্ততম শহরের হৃদয়ে যে এমন এক টুকরো দ্বীপ থাকতে পারে অরণ্য ভাবেইনি। বাংলোটার নাম লর্ড হাউস। বিশাল গেট পেরিয়ে সেইখানে পা দিয়ে মন ভরে গিয়েছিল অরণ্যের। কেয়ারটেকার সতীশ জানতো তারা আসবে। লর্ড বাংলোর সামনে তারা নামতেই হাসি মুখে এগিয়ে এলো। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম, আসুন আসুন আসুন। গেট পেরিয়ে মোরাম ঢালা রাস্তা, দুধারে গোলাপ আর মৌসুমি ফুলের বাগান।
বাংলোর দরজায় পৌঁছে অভিভূত হয়ে গেছিল ওরা। কালচে সোনালি রঙের মাহাগনি কাঠের আক গেট, 150 বছরেরও বেশি পুরনো বাংলোটাকে যেন ঘিরে রয়েছে ইতিহাসের পরিকাশ। ঋতুজা উপচে ভরা খুশি নিয়ে বলেছিল, অরণ্য, ও মাই গড, এত সুন্দর বাংলোতে থাকবো কখনো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো, স্বপ্ন দেখছি না তো। দোতলা বাংলোর নিচের তলায় ড্রয়িং রুম, কিচেন, গ্যাস রুম, ওপর তলায় 2টো বেডরুম। সতীশ একে একে সব ঘুরিয়ে দেখেছিল। লর্ড বাংলো রোমান গথি স্টাইলে বানানো। সেই সময়কার কলকাতায় ইংরেজদের সঙ্গে মিল রেখে এটাকে বানানো হয়েছিল। উডন ফ্লোর, ফায়ারপ্লেস ঝকঝক করছে, ক্যাবিন, সাইনবোর্ড, ডাইনিং টেবিল, শোকেস সব একেবারে অ্যান্টিক। লর্ড বাংলোর মতোই লং ক্লেস ককটাও এখন টিকটিক করে জানাচ্ছে সময়। সতীশের বয়স প্রায় 50, 30 বছর কেয়ারটেকারের কাজ করছে এই বাংলোতেই। ওর কাছেই শুনেছিল এই লর্ড বাংলোর ইতিহাস। 1860 সাল নাগাদ এ বাংলোতে তৈরি হয় পার্ক স্ট্রিটের থেকে কিছুটা দূরে ভবানীপুরে। সে সময় কলকাতা সারা ভারতের রাজধানী। বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন সেসিল বিডম। তারই এক আত্মীয় আসেন লন্ডন থেকে, তিনি ছিলেন আর্কিটেক্ট। ভবানীপুরে তারই তত্ত্বাবধানে তৈরি এই লর্ডস হাউস। তবে তখন এটা ছিল বাগান বাড়ি। পদস্থ ব্রিটিশ কর্মচারীরা এইখানে পার্টি করতেন। বিকেল থেকে শুরু হতো খানাপিনা, চলতো রাত ভোর। 1880 নাগাদ এই বাংলো কিনে নেন উইড গডফ্রে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায় গডফ্রে সাহেবের সম্পর্ক ছিল খুব ভালো, কিন্তু কলকাতায় তার মন টিকল না। তার 8 মাসের বাচ্চা উইল ম্যালেরিয়ায় মারা যাবার পর তিনি আর থাকতে চাননি। স্ত্রীকে নিয়ে ফিরে যান লন্ডনে। লর্ড বাংলো আবার চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বাগান বাড়ির মতোই পড়েছিল দীর্ঘদিন। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগেই বাংলো কেনেন কেশরী লাল আগরওয়াল, যিনি অরণ্যর বস সুরতলাল আগরওয়ালের বাবা। পরিবার নিয়ে মাসখানে তিনিও ছিলেন এই বাংলোতে। তারপরে আলিপুরের অন্য একটি বাংলো কিনে চলে যান। তারপর থেকে লর্ড বাংলোয় অফিসের গেস্ট হাউস। সেভাবেই এখানে যে কেউ থাকে তা নয়, অফিসের কেউ ওঠেন এইখানে। কিছুদিন আগে চেন্নাই অফিস থেকে ট্রান্সফার হয়ে এসেছিলেন মূর্তি নারায়ণ। দিন 15 পর তিনিও চলে যান হায়দ্রাবাদ এর অফিসের দায়িত্ব নিয়ে। ফায়ারপ্লেস এখন আর ব্যবহার হয় না। তার সামনে রাখা কালচে কালো ত্রিকোণা টেবিলের ওপর রাখা বহু পুরনো একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখছিল ঋতুজা। ফায়ারপ্লেসের ডান দিকের দেওয়ালে কালো বর্ডারের মতন দাগ। অনেক দিন দেওয়ালে কোনো ছবি ঝোলানো থাকলে যেমন হয়, ঋতুজা জানতে চেয়েছিল। এই শোনো, এখানে কি আগে কোনো পেন্টিং ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, পুরনো অনেক জিনিসই টিকিয়ে রাখা হয়েছে, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, মানে তাই বাতিল করা হয়েছে। অরণ্যের দিকে তাকিয়ে ঋতুজা বলেছিল, এখানে একটা অয়েল পেন্টিং লাগালে দেওয়ালটা আরো খুলে যাবে। সতীশই তখন খোঁজ দিয়েছিল ওই কিউরিও শপটার। আগের রাতে বৃষ্টি বাদলার জন্য আর পেন্টিং দিয়ে যেতে পারেনি কিউরিও শপের ডেলিভারি বয়রা। সকালে দিয়ে গেল। ফায়ারপ্লেসের ডান দিকের দেওয়ালে পেন্টিংটা লাগাতে ঘরের চেহারাটা পাল্টে গেছে। ঋতুজাও ছবি দেখে মুগ্ধ। সবচেয়ে খুশি যেন ডোরো।
ও যেন নতুন বন্ধু পেয়েছে। মাত্র 7 মাস বয়স, এখনো হাঁটতে শেখেনি ডোরো। হামাগুড়ি দেয়। ঋতুজা কোল থেকে নামিয়ে দিতেই হামাগুড়ি দিয়ে চলে গেল ছবিটার সামনে। হাসি মুখে তাকিয়ে রয়েছে ছবির বাচ্চাটার দিকে। খিলখিল করে হাসছে আর নানান রকম আওয়াজ করে যেন কথা বলছে ছবির বাচ্চাটার সঙ্গে। বন্ধুর সঙ্গে খেলায় মেতে উঠেছে ডোরো। অফিসে ঢোকার পর কাজের চাপে আর মাথা তুলতে পারেনি অরণ্য। আগরওয়ালগঞ্জ বিদেশে প্রচুর মাল রপ্তানি করে। এই সেকশনটাই আপাতত দেখছে হচ্ছে তাকে বিস্তর কাজ। কাল আবার ফ্যাক্টরি সুপারভাইজ করতে যেতে হবে। যাবতীয় হোমওয়ার্ক সেরে রাখছিল অরণ্য। প্রাইভেট সেক্টরে টিফিন টাইম বলে কিছু হয় না। যে যার মতন কাজের ফাঁকে লাঞ্চ বা টিফিন করে নেয়। ছোট একটা প্যান্ট্রি আছে, স্যান্ডউইচ আর আমেরিকানো আনিয়ে নিয়েছিল সে। কখন যে সন্ধে পেরিয়ে গেছে বুঝতেই পারেনি অরণ্য। ঋতুজার ফোনে ঘোর ভাঙল তার। দুটো রিং হওয়ার পর ফোনটা তুলতে হ্যালো বললেই ঋতুজার ভয় পাওয়ার গলা শুনতে পেল অরণ্য। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো অরণ্য, আমি বলছি ছবিটা আমাদের ঘরে ছবিটা কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা গোলমেলে, আমি বলছি শোনো। অরণ্য ঘাবড়ে গেল। ছবিতে আবার কি গোলমাল থাকতে পারে নিজেও বুঝতে পারছে না। বলল, কি হয়েছে? তুমি মাথা ঠান্ডা করে বলো আমায়। আরে বিকেল থেকে বৃষ্টি পড়ছে, কাজের মেয়েটাও চলে গেছে আগেই, সন্ধে নাগাদ সতীশও চলে গেল। সারাদিন ডোডো ঘুমায়নি। ভেবেছিলাম সন্ধ্যের পর ঘুমিয়ে পড়বে, কিন্তু কিন্তু ও ছবিটাকে ছেড়ে নড়তেই চাইলো না। ডোডোকে সামনে বসিয়ে রেখে কিচেনে গিয়ে রান্না সারছিলাম। হঠাৎ কারেন্টটা চলে গেল গো। আর হাতরে আমি মোমবাতি খুঁজছি। তখনই আমি দুটো বাচ্চার গলা শুনতে পেলাম গো। দুটো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। প্রথমে ভাবলাম আমি ভুল শুনেছি। তারপরে কান পেতে আবার শুনলাম, না ভুল নয়, দুটো বাচ্চার গলা ভেসে আসছে। একটা ডোডোর, আরেকটা কার গো। আরেকটা তাহলে কার? তাড়াতাড়ি মোমবাতি জ্বালালাম। এই বাচ্চাটার গলাটা শুনতে পাচ্ছিলাম আমি এতক্ষণ, সেটা তখনই থেমে গেল। সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি ডোডোর হাতে একটা সোনালি বল। প্রথমে কিছু মনে হয়নি, ভাবলাম আশেপাশে কোথাও না কোথাও পড়েছিল, ও তুলে নিয়েছে হয়তো। হঠাৎই খেয়াল পড়লো এইরকমই বল পেন্টিং এর বাচ্চাটার হাতেও দেখেছি আমরা। ঋতুজার গলা কাঁপছে। ফোনের এপারেও যেন ওর হার্টবিট শুনতে পাচ্ছে অরণ্য। হাঁপাতে ঋতুজা বলল, দেখলাম ছবির বাচ্চাটার হাতে একটাই বল। হ্যাঁ হ্যাঁ, আর ঋতুজার গলা বুঝে আসছে। ঢোক গিলে সে বলল, আর দেখলাম বাচ্চাটা আর বাচ্চাটা তাকিয়ে রয়েছে আমারই দিকে। জানো, ওই মেয়েটার হাসিটা ছিল না ওর বদলে ছবিটার মুখে যেন এক রাস বিরক্তি। যেন আমার আচাটা ওর পছন্দ হচ্ছে না। মোমবাতির আলো স্পষ্ট দেখলাম নীল চোখগুলো নীল নয়, ওর চোখ দুটো লাল ছিল। আর তখনই কারেন্টটা এলো।
নিমেষে পাল্টে গেল সবকিছু। বিশ্বাস করো, বিশ্বাস করো, নিমেষে সবকিছু পাল্টে গেল। অবাক হয়ে দেখলাম ছবির বাচ্চাটি সেই আগের মতো রয়েছে। দুটো সোনালী বলই ওর হাতে রয়েছে। ডোডোর হাত শূন্য, কিন্তু আমি ঋতুজার কথা শুনে অরণ্য থমকে গেল। ওই সুন্দর নির্মল ছবিটা কি ভুল হয়নি তো ঋতুজার? এ আবার হয় নাকি? না না, ও ভুলই দেখেছে। অরণ্য মোলায়েম হেসে বলল, ঋতু, তুমি ভুল শুনেছ। শোনো শোনো, আমার কথাটা শোনো। বৃষ্টির আওয়াজ অনেক সময় এমন সাউন্ড এফেক্ট তৈরি করে, তাতে মনে হয় কারা যেন ফিসফিস করে কথা বলে। তুমি তুমি একটু ঠান্ডা হও। নতুন জায়গা, তার উপর একদম ফাঁকা। আমরাও তো এমন জায়গায় থাকতে অভ্যস্ত নই, তাই না? ইটস ওকে, কাম ডাউন। ভুল শোনাটাও অস্বাভাবিক কিছু নয়। আর ঋতু, ছবির বাচ্চাটার হাত থেকে একখানা বল ডোডোর হাতে যাবে কি করে? সেসব আবার হয় নাকি? ঋতুজা এখন অনেক স্বাভাবিক, ফিরে পেয়েছে নিজের বল বুদ্ধি। আর একবার বলার চেষ্টা করলো ঋতুজা, কিন্তু আমি যে না ঋতু, কামান, তুমি ভুলই দেখেছ। কি জানে, তাই হবে হয়তো। অরণ্য আর দেরি করলো না। মুখে যতই বলুক, ঋতুজা সত্যিই ভয় পেয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। হাতের কাজ দ্রুত শেষ করতে লাগলো সে। লর্ড হাউসে ঢুকে অরণ্য দেখলো সব স্বাভাবিক। অয়েল পেন্টিংটার মধ্যেও কোনো পার্থক্য চোখে পড়ল না তার। ছবির বাচ্চাটা যেমনই ছিল তেমনই রয়েছে। ঋতুজা ভুলই দেখেছে। ঋতুজার ভয় পাওয়া মুখটা নেই ঠিকই, কিন্তু মনে খচখচানি থেকেই গেছে। কি যেন ভেবে চলেছে সে। ডিনার করতে করতে ঋতুজা বলল, অনি, আমি আমি এতটা ভুল দেখলাম? আমরা এমন অনেক কিছু ভুল দেখি শুনি, জানো তো। পরে তলিয়ে ভাবলে দেখবে বাস্তবে সেটা হতেই পারে না। এটা এক ধরনের হ্যালিসিনেশন বলতে পারো। জার্মানিতে থাকাকালীন ডক্টর হোবার্ট লয়ের একটা বই পড়েছি। নির্জনতা মানুষকে অনেক কিছু ভাবায়, এমন জিনিস যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তোমার ক্ষেত্রে সেটাই হয়েছে। ভবানীপুরে জনবহুল জায়গা হলেও এ বাংলোটা বেশ নিরিবিলি। তার উপরে বৃষ্টি বাদলার দিন, বুঝতেই পারছো। নরম হেসে অরণ্য বলল, ঋতু, তুমি ভুলই দেখেছো। নাও ডোন্ট ওয়ারি ইম্পর্টেন্ট। কে জানে বাবা। উফ, তাই হবে হয়তো। ভুলই দেখেছি, বুঝলে। আহ, তুমি আবার সতীশকে কিছু বলো না যেন, হ্যাঁ? কি ভাববে বলো তো? না না, সে কিছু বলবো না। ব্রেকফাস্টের পর বাগানটা ঘুরে দেখছিল অরণ্য। কত রকমের গাছ রয়েছে এই বাগানে তার ঠিক নেই। গোলাপি নানান কিসমের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে বাগান বয়। ভোর রাতে বৃষ্টি ধোয়া বাগানে গাঢ় সবুজ রং ধরেছে। সকালে নরম রোদ পিছলে পড়ছে গাছগুলোয়। বাগানের মাঝে শ্বেত পাথরের ফোয়ারাটার রূপ আরও খুলে গেছে। বেশ পুরনো জিনিস, তবু ঠিকঠাকই রয়েছে। অরণ্য দেখলো পরাণ এসে গেছে। মালির কাজ করে এখানে। প্রতিটা গাছ থেকে ছিঁড়ে নিচ্ছে হলুদ হয়ে যাওয়া পাতা। খুপড়ি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গোলাপ গাছের মাটি নরম করে দিচ্ছে, যাতে বৃষ্টির জল না দাঁড়ায়। কয়েকদিন ধরেই পরাণকে দেখছে অরণ্য। গ্রামের মানুষের যেমন সাধারণ চেহারা হয় সেমন রোদে পুড়ে যাওয়া তামাটে মুখ, বয়স 50-এর আশেপাশে, গায়ে ময়লা হাফ শার্ট, ফুল প্যান্টটা হাঁটু পর্যন্ত গুছিয়ে নিয়ে কাজ করছে। সকাল সকাল পরাণ চলে আসে কাজে, বিকেলে ফিরে যায় গ্রামে।
সতীশের কাছে শুনেছে পরাণ আসে সুন্দরবনের কাছে কুলতুলি গ্রাম থেকে। পরাণের কাছে গিয়ে অরণ্য জিজ্ঞেস করলো, কতদিন কাজ করছো এখানে? তা বাবু বছর সাথে হবে। পরাণ কাজ করছে ঠিকই, কিন্তু যেন একটা চাপা অস্থিরতা অন্মধ্যে কাজ করছে। সে বারবার তাকাচ্ছে বাংলোর দিকে। অরণ্যর মনে হলো পরাণ যেন কিছু বলতে চায়। সে জিজ্ঞেস করলো, পরাণ, তুমি কি কিছু বলবে? না বাবু, মানে যেন কিছু বলতে গিয়েও বলে উঠতে পারলো না। হাতের কাজ থামিয়ে পরাণ বলল, বাবু ওই যে ছবি খান, ওটা না, ওটা না। একটু দম নিল পরাণ। অরণ্য অবাক হলো। সে বলে উঠল, কোন ছবিটা পরাণ? ওই যে যে ছবি খান খরিদ করে আনছেন, ওটা ওটা ভালো নয় বাবু। ওটা ওটা ভালো নয় বাবু, ওটা ভালো নয়। ওটারে ওটারে বিদায় করেন। কি বলছো পরাণ? এসব কি বলছো? মিশে কথা নয় বাবু। ছবিটা অপদেবতা আছে। ও 10 বছর আগের কথা। তখন মনচন্দানী সাহেবের বাসায় কাজ করি। একদিন একদিন সাহেব একটা ছবি লয়ে আসলেন। ও কয়েকদিনের মধ্যে সাহেবের 10 মাসের বাচ্চাটা মারা গেল বাবু। চোখে চোখে সামনে ওই ঘটনা দেখছি বাবু। কি ফুটফুটে ছিল বাচ্চাটা বাবু। বাবু ওই সেই ছবি খান যেটা আপনি আনছেন। বাবু বাবু ওটাকে বিদায় করেন বাবু। ও বাবু ওটাকে বিদায় করেন। বিদায় করেন বাবু, বিদায় করেন। পরাণ খুব উত্তেজিত হয়ে গেছে। চোখ মুখে ভয়ের ছাপ। দুহাত জোর করে অনুরোধ করছেন। অরণ্য চুপ করে গেল। গ্রামের লোকজন কুসংস্কারাচ্ছন্ন হয়, ভূত প্রেতে বিশ্বাস করে। কারো অস্বাভাবিক মৃত্যু হলে ভাবে ভৌতিক কাণ্ড। মনচন্দানির 10 মাসের বাচ্চা ছিল। ছেলেটা হয়তো কোনো অসুখে মারা গিয়েছিল। সেটা ঘটেছিল পেন্টিংটা কেনার পরই। গ্রাম্য পরাণ সেটার সঙ্গে ছবিটা যোগ দেখে তার মনে হয়েছিল পেন্টিংটাতে ভূত আছে। অরণ্য এইসব বুজরুকিতে কান দেয় না। অরণ্য কথা বাড়ালো না। ঋতুজা আগের রাতে ছবিটার মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছে। ঋতুজা না হয় এই পরিবেশে নতুন। এত বড় বাংলোতে একা থাকলে মানুষ অনেক কিছুই দেখে, কিন্তু পরাণের ওপর সে বিরক্তই হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সতীশের কাছে খোঁজ নেব। তুমি তোমার কাজ করো তো। দূর থেকে সতীশকে আসতে দেখলো অরণ্য। কাছে আসতেই তাকে জিজ্ঞেস করলো, সতীশ, মনচন্দানি বলে কাউকে চেনো? চিনি স্যার, শহরের গণ্যমান্য ব্যক্তি, থাকেন নিউ আলিপুরে। তো কেন স্যার? মানে এই পরাণ বলছিল যে পেন্টিংটা আমি কিনে এনেছি সেটা নাকি মনচন্দানির বাংলোতে সে আগে দেখেছে। পেন্টিংটা কেনার কয়েকদিনের মধ্যে মনচন্দানির 10 মাসের বাচ্চাটা নাকি মারা যায়। সতীশ হেসে ফেলল। গ্রামের লোকেদের নিয়ে এই হলো মুশকিল স্যার। সংস্কারের মন নিয়ে এই সমস্ত কিছু দেখে। এরকম আবার হয় নাকি? স্যার, আপনি একদম রাগ করবেন না, আমি কথা বলছি পরাণের সঙ্গে। একটু থেমে সতীশ ফের বলল, বলছিলাম স্যার, আজ দুপুরের পরে না আমি চলে যাব। এটাকে ডাক্তার দেখাতে হবে। কদিন ধরে জ্বর, জানেন, কিছুতেই কমছে না। অরণ্য অনুমতি দিয়ে ফিরে এলো বাংলোতে। আজ অরণ্যকে তাড়াতাড়ি অফিস যেতে হবে। কোম্পানির নতুন প্রোডাক্ট নিয়ে বসের সঙ্গে মিটিং। দুপুরের পর সোনারপুর যাবে ফ্যাক্টরি সুপারভাইজ করতে। ফিরতে ফিরতে রাত হবে। তো পরাণের কথাকে মনটাকে খিঁচে দিয়েছে। ড্রয়িং রুমে ঢুকে অরণ্য দেখল ডোডো ছবির বাচ্চাটার সঙ্গে খেলা করছে। আধো আধো ভাষায় কি যেন বলছে, হাসছে খিলখিল করে।
দেখতে দেখতে অরণ্য ভাবছিল, এত সুন্দর ছবিটাতে ভূত আছে, এরা পারেও বটে। নিজের মনেই হেসে ফেলল অরণ্য। ঋতুজার সঙ্গে এ নিয়ে আলোচনা করলো না, বললে সে আরো ভয় পেয়ে যাবে। দ্রুত তৈরি হয়ে অফিস রওনা দিল অরণ্য। ফ্যাক্টরি থেকে বেরোতে বেরোতে 7:30 বেজে গেল অরণ্যর। সেই সকাল থেকে চলেছে মিটিংয়ের পর মিটিং। বসের সঙ্গে মিটিং, ফ্যাক্টরি সুপারভাইজ, তারপরে ফ্যাক্টরি ম্যানেজারের সঙ্গে মিটিং। কম সময়ে প্রোডাকশন কি করে বাড়ানো যায় খতিয়ে দেখেছে অরণ্যের নেতৃত্বে 5 জনের একটা টিম। হাই টেকনোলজি মেশিন এসেছে জার্মানি থেকে, তার ইনস্টলেশন নিয়ে ভিডিও কনফারেন্স। 1 মিনিটও ফুরসত পায়নি অরণ্য। সব মিটিয়ে যখন অফিসের গাড়িতে ভবানীপুর এর দিকে রওনা দিল, তখন সন্ধে নেমেছে। ক্লান্তিতে অবসরণ্য লাগছে অরণ্য। বিকেলের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। মোবাইলটা অনেকক্ষণ সুইচ অফ ছিল তার। অন করতেই দেখলো ঋতুজার অনেকগুলো মিস কল। সঙ্গে সঙ্গে ডায়াল করলো ঋতুজার নাম্বার, কিন্তু পেজে কেটে গেল। নিশ্চয়ই ডোডোকে নিয়ে ব্যস্ত। যা বিচ্ছু হয়েছে ছেলেটা, ওকে নিয়ে হিমশিম খাচ্ছে ঋতু। ডোডো আসার পর পূর্ণতা পেয়েছে তাদের দাম্পত্য, যেন একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ঋতুজার ফোনে আবার ডায়াল করলো অরণ্য। 2টো রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো ঋতুজা। হ্যালো ঋতু, সরি, তুমি ফোন করেছিলে? আসলে আমি একটা অফিসের মিটিংয়ে এমনভাবে কথা পুরো করতে পারলো না অরণ্য। ফোনের ওপারে কারা কথা বলছে? 2টো বাচ্চার হাসি শুনতে পেলেছে। দূর থেকে ভেসে আসছে চার্চ ছাত্রা বাজার ঘন্টা। মিষ্টি গলায় ইংরেজিতে গান করছে কেউ, মেয়ের কণ্ঠস্বর। কিন্তু ঋতুজা নয়, অচেনা কেউ। সে গান চাপিয়ে ফিস ফিস করে কে যেন কচি গলায় ডাকছে থেকে থেকে। ডোডোর হাসি শুনতে পেল। কে ডাকছে ওকে? হ্যালো, ঋতু, ঋতু, হ্যালো, হ্যালো, হ্যালো। ঢোক গিলে কাপা গলায় ফিস ফিস করে বলল। তার সমস্ত বোধ, বুদ্ধি, বিচার হারিয়ে ফেলেছে সে। এসি গাড়িতে বসেও কুলকুল করে ঘামতে শুরু করেছে। হাতের কাঁপুনি টের পাচ্ছে সে। ফোনের ওপার থেকে অরণ্য শুনতে পেল কে যেন খুব ভালোবেসে ডোডোকে কাছে ডাকছে, ছোট্ট শিশুর মতো আধো গলায় সেই ডাক। অরণ্য ফোনটা কাটার চেষ্টা করছে, পারছে না। কিছুতেই ডিসকানেক্ট করা যাচ্ছে না কলটা। 2টো বাচ্চার খিলখিল হাসির শব্দে আছড়ে পড়ছে ওপার থেকে, যেন 2টো বাচ্চা খেলায় ব্যস্ত। ঠিক তখনই ফোনটা কেটে গেল। আবার ঋতুজার নাম্বার ডায়াল করলো অরণ্য। আনঅ্যাভেলেবল বলছে। আবার 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 পাগলের মতন ডায়াল করে যাচ্ছে অরণ্য। লর্ড হাউসের সামনে গাড়িটা দাঁড়াতে 1 লাফে নেমে পড়ল অরণ্য। অঝরে পড়ছে বৃষ্টি। সেই সব ভুলে দৌড়তে শুরু করলো বাংলোর দিকে। অরণ্য বুঝলো পুরো বাংলোটা অন্ধকার, কারেন্ট নেই। দরজার সামনে এসে মোবাইলের টর্চটা অন করলো সে। দরজা ভেতর থেকে লক করা নেই। হাতের চাপে সেটা খুলে যেতেই সে স্পষ্ট শুনতে পেল 2টো বাচ্চার হাসি ড্রয়িং রুমের দিক থেকে আসছে। সে কি সত্যি 2টো গলার বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে? ভালো করে কান পাতে অরণ্য। হ্যাঁ, 2টো বাচ্চা, একটা ডোডো, আরেকটা বাচ্চা। তবে কে? টর্চ জ্বালিয়ে আরেক পায়ে এগুলো অরণ্য। হালকা আলোয় দেখলো ডোডো বসে রয়েছে ড্রয়িং রুমের মেঝে। আলো পড়ায় সে মুখ তুলে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য দেখলো
ডোডোর মাথাটা ঈষৎ হেলানো তার বাঁদিকে। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে লাল, গলা একটা পাতলা সোনার চেন। তার ঠিক পেছনে দেখা যাচ্ছে একটা বেবি ডল। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খেলনা। পুরো ড্রয়িং রুমটাই যেন হুবহু ছবির ক্যানভাসে ভরিয়ে গেছে। ডোডোর হাতে দুটো সোনালি বল, আর ঠিক পেছনেই বসে আছে একটা ব্রিটিশ বাচ্চা। সেই ছবির বাচ্চাটা পেন্টিংয়ের 8 মাসের শিশুর চোখে নিভিচ্ছে আগুন। প্রচন্ড আতঙ্কে অরণ্যের গলা শুকিয়ে যাচ্ছে। যাবতীয় শক্তি জোগাড় করে কোনো রকমে অরণ্য চিৎকার করে উঠল, ডোডো! টপ করে জ্বলে উঠল ড্রয়িং রুমের সেন্ট্রাল ঝাড়বাতিটা। অবাক হয়ে অরণ্য দেখল ডোডো একই রকম ভাবে বসে রয়েছে মেঝেতে। অরণ্যকে দেখে বাড়িয়ে দিয়েছে তার দিকে দুটো হাত। ডোডোর হাতে কোনো বল নেই। অয়েল পেন্টিং এর দিকে চোখ গেল তার। যেমন ছিল তেমনই আছে, আগের মতোই বাচ্চাটা বসে রয়েছে 135 বছর পুরনো ছবিতে। অরণ্য দৌড়ে গিয়ে কোলে তুলে নিল ডোডোকে। সে দেখল কিচেনের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ঋতুজা। জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরাতেই আতঙ্কে আঙুল তুলে দেখালো ছবিটার দিকে। জড়িয়ে ধরল ডোডোকে, কাপা গলায় বলল, ভূত ভূত আছে অরি, এই এই ছবিটাতে ভূত আছে। ও ছবির বাচ্চাটাই টোটোর সাথে খেলা করছিল। অরি অরি আমি ভুল দেখিনি, আমাকে আমাকে বিশ্বাস করো, আমি ভুল দেখিনি। অরণ্য খুব ভালো করেই জানে ঋতুজা ভুল দেখেনি। সে নিজেও একটু আগেই এইগুলো দেখেছে। ডোডো আর ঋতুজাকে জড়িয়ে ধরে অরণ্য বলল, আই এম সরি, আই এম ভেরি সরি। ছবিটাকে এক্ষুনি বিদায় করব। আমরা কাল সকালেই চলে যাব এই বাংলো ছেড়ে, কেমন? হ্যাঁ? সতীশকে ফোন করলো অরণ্য। সে ধরতেই বলল, সতীশ শোনো, হ্যাঁ তুমি এক্ষুনি এই বাংলোতে এসো, ভীষণ বিপদ, দেরি করো না প্লিজ। কি হয়েছে স্যার? উদ্বেগ নিয়ে বলল সতীশ। কে জানে অরণ্যর কোনো সমস্যা হয়েছে, চাকরি হারাতে হতে পারে তার। সতীশ, পরাণ ভুল বলেনি, এই ছবিটাতেই কিছু একটা আছে। শুধু ঋতুজা নয়, আমিও দেখেছি। ঋতুজা আর ডোডোকে নিয়ে সে এখন বসে রয়েছে ডাইনিং রুমে। সামনের দেওয়ালে ঝুলছে সেই পেন্টিংটা। সেন্ট্রাল ঝাড়বাতিটা অদ্ভুত আলো আধারে আলোকিত করেছে ড্রয়িং রুমের দেওয়ালে। ছবির বাচ্চার কোনো আর পরিবর্তন দেখা যায়নি, কিন্তু কিছুক্ষণ আগে অরণ্য যা দেখেছে তা মিথ্যে নয়। অরণ্যের সব কিছু গুলিয়ে যাচ্ছে, যেন হারিয়ে ফেলেছে সে তার সব কথা। তাকে এক হাতে আঁকড়ে ধরে বসে রয়েছে ঋতুজা, বুকের কাছে ডোডো। সতীশ যখন এসে পৌঁছালো তখন 9টা বাজছে। লঙ্কেশ ঘড়িতে। সতীশকে দেখে প্রাণ ফিরে পেল অরণ্য। সতীশ বলল, স্যার, পরাণের সঙ্গে আমিও পরে কথা বলেছি। ওর কথা শুনে মনে হয়েছিল গ্রাম্য লোক, কুসংস্কারে ভরা। কি দেখতে কি দেখেছে, সারাদিন ব্যাপারটা মাথায় ঘুরছিল জানেন। মেয়েটাকে সন্ধে ডাক্তার দেখানোর পর ভাবলাম নিউ আলিপুর তো বেশ দূরে নয়, একবার ঘুরেই আসি। ওইখানে গিয়ে শুনলাম মনচন্দানী সাহেব কলকাতায়, বাড়ি নেই। ওর বাড়ির সিকিউরিটিকেও আমি চিনি, সেও দীর্ঘদিন ধরে কাজ করছে ওইখানে। তার কাছে জানলাম পরাণের কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি স্যার।
এই পেন্টিংটা একটা নিলাম থেকে কিনেছিলেন মানচান্দানি সাহেব। 3 দিনের মাথায় তার 8 মাসের বাচ্চাটা মারা যায়। মানচান্দানি সাহেবের বাচ্চাটাও নাকি পেন্টিংয়ের সামনে সারাদিন বসে থাকতো। ওই ঘটনার পর ছবিটাকে বিদায় করা হয়। অনেক বছর পর সেই ছবি আপনিই কিনে এনেছেন কিউরি শপ থেকে। ওরাও বোধহয় জানে না স্যার এই ছবিটা ভুতুড়ে। আপনি ফোন না করলে আমিই করতাম। আর দেরি করবেন না স্যার, চলুন পেন্টিংটা এক্ষুনি ফেরত দিয়ে আসি। চলুন স্যার, চলুন চলুন। সতীশ নিজেই দেওয়াল থেকে নামালো ছবিটা, দ্রুত মুড়ে ফেললো সাদা সিল্কের কাপড়ে, তার ওপর চাপিয়ে দিল পলিথিন পেপার। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। ট্যাক্সি ডেকে তার মাথাতেই বেঁধে দিল ছবিটা। সতীশকে ঋতুজা আর জোজোর সঙ্গে রেখে অরণ্য একাই রওনা দিল চৌরঙ্গীর দিকে। কিউরিও শপটা তখন বন্ধ হওয়ার মুখে। ক্যাশ মিলিয়ে নিচ্ছেন মালিক। উদ্ভ্রান্ত অরণ্যকে হুড়মুড় করে ভিতরে ঢুকতে দেখে অবাক হয়ে গেলেন তিনি। কোনো ভনিতা না করে অরণ্য বলল, এই ছবিটা আপনাকে ফেরত দিতে এসেছি। মালিক বিরক্ত হয়েছেন, তবুও বললেন, কিউ স্যার, কুছ খারাপই হে ক্যা? অরণ্য ভেঙে বলল না, যেভাবে হোক ফিরিয়ে দিতে হবে পেন্টিংটা। ওরা না নিতে চাইলে চৌরঙ্গীর ফুটপাতেই ফেলে রেখে যাবেন। আর অরণ্য বলল, আসলে আমার বাচ্চাটা এই ছবিটা পছন্দ করছে না। আপনাকে টাকা দিতে হবে না, ছবিটা শুধু ফেরত নিয়ে নিন প্লিজ। কিউরিও শপের মালিক কিছুক্ষণ তাকিয়ে রইলেন অরণ্যের দিকে, তারপরে বললেন, पेंटिंग का दाम आपको वापस मिल जाएगा। আর শামসুদ্দিন ভাই স্টোর থেকে বেরিয়ে এলেন। সেই শামসুদ্দিন। কিউরিও শপের মালিক বললেন, শামসুদ্দিন ভাই, पेंटिंग चेक करके स्टॉक रूम में रख दीजिए। आपका पैसा ले लीजिए স্যার। অরণ্য এগিয়ে গেল ক্যাশ কাউন্টারের দিকে। শামসুদ্দিন তখন খুলে ফেলেছেন পলিথিন পেপার, সাদা সিল্কের কাপড়টাও। ক্যাশ কাউন্টার থেকে টাকা নিচ্ছিল অরণ্য। শামসুদ্দিনের ডাকে পিছনে ফিরল সে। বুড়ো শামসুদ্দিন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অরণ্যের দিকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে তাকে বলল, लेकिन साहब ये पेंटिंग तो हमने दिया नहीं। হ্যাঁ, কি বলছেন কি? উত্তেজিত পায়ে অরণ্য এগিয়ে গেল শামসুদ্দিনের দিকে। আরে এই ছবিটাই তো নিয়ে গেলাম, আপনি ভুলে গেছেন নাকি? অরণ্যের সামনে ছবিটা তুলে ধরল শামসুদ্দিন। প্রবল বিস্ময়ে সে থতমত খেয়ে গেল। অরণ্য অবাক হয়ে দেখল পেন্টিংয়ে সব ঠিকঠাক আছে, ঠিক আগের মতোই। ছবিটার বাচ্চাটার মুখে অভময়ী হাসি, ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে নাল, মাথাটা বাঁদিকে ঈষৎ হেলানো, গলায় সোনার চেন, নীল রঙের স্লিভলেস জামা, হলুদ রঙের হাফ প্যান্ট। বাচ্চাটার হাতে দুটো সোনালি বল। লাল রঙের কাশ্মীরি কার্পেটের ওপর বসে আছে সে। ছবিটার পিছনের দিকে দেখা যাচ্ছে মেটে রঙের কাঠবিড়ালি, ছড়িয়ে ছিটিয়ে কিছু খেলনাপাত্র। প্রচণ্ড আতঙ্ক নিয়ে অরণ্য দেখল ছবির বাচ্চাটার মাথায় এক রাশ কালো চুল। অরণ্য ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। কোথায় সেই ব্রিটিশ বাচ্চাটা? তার বদলে এই অয়েল পেন্টিংয়ের ফ্রেমে তারই ছেলে ডোডো। কাফা হাতে মোবাইল বের করে ঋতুজার ফোনে ডায়াল করলো অরণ্য। আনঅ্যাভেলেবল। সতীশও কোনো ছাড়া দিচ্ছে না। ভয়ে আতঙ্কে ভবানীপুরের দিকে দৌড়াতে শুরু করলো অরণ্য। দৌড়তেই সে শুনতে পেল দুটো বাচ্চার খিলখিল করা হাসি।
আধো গলায় কে যেন ডাকছে। এতক্ষণ শুনছিলেন অভিষেক সেনগুপ্তের অয়েল পেন্টিং। গল্প পাঠে আমি গোপীনাথ এবং গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশন গুগল আধারিত। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ হলো অয়েল পেন্টিং।